নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের আত্মসমর্পণ। এনডিএ প্রার্থী ৩৭টি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, বললেন মুখ্যমন্ত্রী। শিলচরে এসে সমর্থকদের উৎসাহে ভাসলেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এবিভিপির বরাক সাংস্কৃতিক উৎসবে যোগ মিঠুনের। শিলকুড়ির বরমবাবা মন্দিরে পুজো দিয়ে পঞ্চায়েত নির্বাচনে কাছাড়কে কংগ্রেস মুক্ত করার ডাক মন্ত্রী কৌশিকের। শিলচর শ্মশানকালী মন্দিরের উন্নয়নে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা সমাজসেবী বিশ্বজিৎ নাথ ওরফে মান্নার। এবারে বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের আত্মসমর্পণ। এনডিএ প্রার্থী ৩৭টি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, বললেন মুখ্যমন্ত্রী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে জোর কদমে। মনোনয়নপত্র জমা, যাচাই এবং প্রত্যাহারের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলো ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে বিরোধীরা আবারও একসাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টায় ব্যর্থ হয়েছে। এদিকে নির্বাচনের ভোটগ্রহণের পূর্বেই এনডিএ ৩৭টি জেলা পরিষদ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এদিকে ২ এবং ৭ মে অনুষ্ঠিতব্য পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল ও পরীক্ষা নিরীক্ষার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২০২৬-এর আসাম বিধানসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছিল এবং স্বভাবতই বিরোধীরা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন বলে আশা করা হয়েছিল, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে এমন পরিস্থিতি দেখা যায়নি। এদিকে জেলা পরিষদের ৩৭টি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন এনডিএ প্রার্থীরা। এর মধ্যে বিজেপি প্রার্থীরা ৩৫টি আসনে এবং অগপ প্রার্থীরা ২টো জেলা পরিষদ আসনে জয়লাভ করেছেন। আঞ্চলিক পঞ্চায়েত স্তরে বিজেপি ২৫৯টি আসন এবং অগপ ২৯টি আসন জিতেছে। অন্যদিকে আঞ্চলিক পঞ্চায়েতে এআইইউডিএফ ১টি আসন, নির্দলরা ১৩টি আসন এবং কংগ্রেস প্রার্থীরা ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। ২রা মে রাজ্যের ১৪টি জেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রথম ধাপে যথাক্রমে তিনসুকিয়া, ডিব্রুগড়, চড়াইদেও, শিবসাগর, মাজুলি, যোরহাট, গোলাঘাট, ধেমাজি, লখিমপুর, শোনিতপুর, বিশ্বনাথ, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় অনুষ্ঠিত হবে। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়ায় বলেন, পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের আত্মসমর্পণ করেছে। এখনও পর্যন্ত এনডিএ প্রার্থী ৩৭টি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তিনি বলেন, ৩৫টি জেলা পরিষদ আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী এবং ২টোতে অগপ প্রার্থী জয়ী হয়েছেন। বিজেপি জিলা পরিষদ বিজেপি আৰু এনডিএ মিলি আমি ৩৭টাত বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় জিকিছো। ৩৫টা বিজেপি, 2টা এজিপি। আঞ্চলিক পঞ্চায়ত আমি ২৮০টা জিকিছো। গতিকে বাকী গোটেই সিটবিলাকত প্ৰতিদ্বন্দ্বিতা আছে। ৩০০০তকৈ অধিক সদস্য কংগ্ৰেছে বহুত জেগাত সদস্য, বেচিকেলি এইবাৰ সদস্যটো নন পলিটিকেলো আছে। গতিকে ইলেকশ্যনৰ পিছত আমি গম পাম কোন পাৰ্টি কি কথা। কিন্তু বিজেপিৰ লগত জড়িত বা বিজেপিৰ প্ৰাথমিক সদস্য প্ৰায় বহু হাজাৰে ইতিমধ্যে সদস্যৰ পদতো বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়লাভ কৰিছে। ওয়াকফ বিল নিয়ে মুর্শিদাবাদের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কেন এই নির্যাতন বুঝে উঠতে পারছেন না তিনি, মন্তব্য বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। ওয়াকফ বিল নিয়ে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। তিনি বুঝে উঠতে পারছেন না এই বিল নিয়ে এই নিরীহ মানুষগুলোর কি দোষ ছিল। এখন তারা ত্রাণ শিবিরে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি খুবই দুঃখজনক, এই মন্তব্য করলেন বলিউড সুপারস্টার, জাতীয় পুরস্কার প্রাপ্ত দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড বিজয়ী, স্বনামধন্য
চলচ্চিত্র অভিনেতা বিশিষ্ট রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। ছাত্র সংগঠন এবিভিপি দ্বারা আয়োজিত বরাক সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করতে এসে শুক্রবার শিলচরের এক অভিজাত হোটেলে আয়োজিত প্রেসমিটে অভ্যর্থনা সমিতির সভাপতি বিবেক পোদ্দার সহ অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মিঠুন চক্রবর্তী বাংলার পরিস্থিতি নিয়ে আরো বলেন, খাওয়াটা আজকে দারুণ ছিল। কি খাইনি সেটা বলুন। আমাদের কে করেছিলেন, এই যে বাড়ি থেকে এনেছিলেন, মানে রিয়েলি এরকম খাবার খাইনি, এত সুন্দর খাবার। একটা ইলিশ মাছের ভাতা, তারপরে থোড়ের ভাতা, মানে শুধু ওইটা দিয়ে খাবার খেয়ে নিলাম। এখনো ডাল খাইনি, সব রেখে দিয়েছি, রাত্রিবেলা খাবো একদম। এটা যদি কন্টিনিউ হয়, আই অ্যাপিল টু হোম মিনিস্টার টু হ্যাভ প্রেসিডেন্ট রুল ইন বেঙ্গল। আর তা যদি নাও হয়, তাহলে এইটুকু রিকোয়েস্ট রেখেছি যে ইলেকশনটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয়, তাহলে ফেয়ার ইলেকশন হবে। আর আমরা ফেয়ার ইলেকশন চাই, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, কিচ্ছু চাই না। উই আর অপোজিং, উই অপোজ ইট, বাট আমাদের ভোট করতেই দেওয়া হয় না। এই জায়গাটায় খালি আমরা বলেছি কি আমাদের একটুখানি 2 মাস অ্যাটলিস্ট। জোরে বলুন। পুলিশ, সিআইএসএফ, বিএসএফ, বিএসএফ ফেল করলো, তো বিএসএফ এর পরের লাইনটা কি? পুলিশ। তো আপনার পুলিশ কি করছে? আপনার পুলিশ তো দেখছে, তাহলে সেগুলো তখন কি করছেন? আপনি দোষ দিচ্ছেন বিএসএফ কে, ধরে নিলাম কি বিএসএফ ফেল করেছে, কিন্তু আপনার পুলিশ তো রয়েছে, তো পুলিশ কেন অ্যাকশন নেয়? আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অনুপ্রবেশ বাংলাদেশ থেকে যে কথা বলুন, মমতা ব্যানার্জির অবস্থান থেকে আপনি মনে করেন যে যথাযথ হচ্ছে? সেটা আমাকে বলা উচিত। আপনাকে, আপনারা তো সব জানেন, বুঝছেন। হ্যাঁ, মানে সেটা তো বুঝতেই পারছেন। আবার কি আমি আবার ঝেড়ে কেসে লাভ কি? আজকে থেকে 6 বছর আগে আপনি শিলচর ভাঙার পরে এসেছিলেন তৃণমূলের প্রার্থীর ভোটারে, এমন কি হয়ে গেল যে আপনি হঠাৎ করে বিজেপিতে প্রবেশ করলেন? মানে আমার ওটা ভুল হয়েছিল, মিস্টেক। কারণ সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল, সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল। একটা ফাইটার, একটা লোকের ভালো করার একটা ইচ্ছা, গরিবদের পাশে গরিবদের ইচ্ছা, সেটা ছিল। আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হাঙ্গি হয়ে গেছে, যে কোনো ভাবে পাওয়ার চাইবে। আচ্ছা দাদা, ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদ ভাঙড়ে যেসব প্রতিবাদ হচ্ছে, এ ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? খুবই দুঃখের ব্যাপার বলে। এখনো বুঝতে পারছি না এই যে বাঙালি ফ্যামিলিগুলোকে এইভাবে অত্যাচার করা হলো, কেন করা হলো, এখনো বুঝতে পারছি। কেননা ওই যে ওয়াকফ বিলের সাথে এদের কি নেওয়া দেওয়া আছে? এখন তারা রাস্তায়, মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে, যেটা খুবই দুঃখের। কেননা ওদের হয়তো ছোট কুটি ছিল, কিন্তু তাদের জন্য ওটা মহল ছিল। কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে। ভেরি ভেরি স্যাড সিচুয়েশন, ভেরি ভেরি ব্যাড। টলিউড তৃণমূলের নিয়ন্ত্রণে তার জন্য বললাম তো এত স্ট্রং। আর ওখানে দেখে নিন কি হচ্ছে, একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। অ্যাপিসমেন্ট পলিটিক্স ঠিক আছে, সবাই করে, কোনো না ভাবে কিছুভাবে করে। এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড। অসমের সংস্কৃতির বিষয়ে কি বলবেন? আপনি আসেন প্রায়। দেখুন, আমাদের সংস্কৃতি খুব স্ট্রং। ভারতবর্ষের সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যে, নিজের নিজের রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং। যেমন আসামেও ভেরি স্ট্রং। আমাদের বেসটাই হলো সংস্কৃতির উপর, সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের।
চলচ্চিত্র দুনিয়াতে করছি, ভারতবর্ষের প্রথম অভিনেতা আপনি যিনি 1976-এ মেঘাতে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। তারপর মানে ডেবিউট ফিল্মের পরপর এই ট্রেন্ডটা আমরা খুঁজে পাচ্ছি না, এটা কারণ নেই। আমি নিজে ডিসাইড করেছিলাম যে আর মেঘার মতো বই করবো না, যতক্ষণ না সুপারস্টার হবো ততক্ষণ করবো না। কেন পেয়ে যাওয়ার পর অনেক কষ্টে ছিলাম, সেটা জবাব দিন। তারপরে দেখুন 93-তে তাদের কথা করেছি যখন আমি নাম্বার 1 সুপারস্টার। এটাই তো বাদ, আমার নিজের ইচ্ছে মতো করেছি। তারপর আবার ফিরে এসেছি, আবার করেছি রামকৃষ্ণ পরমহংস, তারপরে অনেক বই ধরনের করেছি। বলুন, জীবনটাই স্ট্রাগলের সাথে, এই সুখদ দুঃখদ নেই। আমার কোনো জিনিসই আমি ওভারনাইট পাইনি, আমার প্রত্যেকটা দিন আমার স্ট্রাগলের দিন। সেই জন্য কোনোদিন আনন্দ করি না, খুলে আনন্দ করি না, ভয় পাই। যদি আনন্দ করে যদি আবার কাল কিছু খারাপ হয়ে যায়, সেই ভয়তে আমি সমানভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আর ইচ্ছেটা একটাই হয়, এত নাম করেছি কিছু দিয়ে দেবো, ফেরত দেবো, ভারতবাসীকে ফেরত দেবো, বাংলাকে ফেরত দেবো। এই এত নাম কিসের জন্য তাহলে? কেন ভগবান এত নাম দিয়েছে? সেই ইচ্ছেটা সবচেয়ে সময় থেকে গেছে। সেই জন্য এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। এবার বিজেপিতে যে মনে হচ্ছে কিছু করতে পারবো, সেই ইচ্ছে। আর যদি না পারি, হেরে গেলাম, থ্যাংক ইউ বলে দেবো। আর কিছু না, মানে মানুষের জন্য কিছু করা। শিলকুড়ির বরং বাবা মন্দিরে পুজো দিয়ে পঞ্চায়েত নির্বাচনে কাছাড়কে কংগ্রেস মুক্ত করার ডাক দিলেন মন্ত্রী কৌশিক রায়। শহরতলির শিলকুড়ি জাতলা জেলা পরিষদ এলাকায় শুক্রবার বিজয় সংকল্প সমাবেশের আয়োজন করল কাছাড় জেলা বিজেপি। সমাবেশ শুরু হওয়ার আগে স্থানীয় বরং বাবা মন্দিরে পুজো দিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করল শাসক দল। সমাবেশের শুরুতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয়ী হওয়া প্রার্থীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন দলের নেতারা। বিজেপি 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 বিজেপি। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় সহ দলের সাংসদ ও বিধায়করা কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন। মন্ত্রী রায় জানান, দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সুশাসন মেনেই দল এগিয়ে যাচ্ছে। এবারে পঞ্চায়েত নির্বাচনে প্রথমবারের মতো পঞ্চায়েত রাজে বিজেপির ঐতিহাসিক ফলাফল দেখবেন জনগণ। ইতিমধ্যে 35টি আঞ্চলিক পঞ্চায়েত ও 2টো জেলা পরিষদ পদে বিজেপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের ফলেই দলের জয়যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাত ধরেই বরাকের উন্নয়ন আগামীতে আরও গতিশীল হবে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। তিনি আরো বলেন, আজকের দিনে আমরা আশীর্বাদ নিয়ে, বাবার আশীর্বাদ নিয়ে আমরা নির্বাচনী প্রচার আমরা শুরু করছি, পূজা অর্চনা দিয়ে শুরু করছি। আর বাবা বরং বাবার কাছে আমরা আশীর্বাদ চাই যাতে আমরা কাছাড়ে বা পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে কাছাড়কে কংগ্রেস মুক্ত করতে পারি, কাছাড়কে ভ্রষ্টাচার মুক্ত করতে পারি, কাছাড়ের মানুষ যাতে সততার সঙ্গে ভারতীয় জনতা পার্টি এজিপি জোটের প্রার্থীদের সঙ্গে যাতে আমরা সবাইকে জয় করতে পারি, যাতে আমরা একটা সুন্দর পঞ্চায়েত যাতে আমরা সবাইকে উপহার দিতে পারি। আপনারা যারা আছেন আপনাদেরকে আমরা বলতে চাই যে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, উনি সেদিন বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি এবং দায়িত্ব নিচ্ছি যে আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যের মধ্যে আমি নিয়ে যাব। আর আপনারা লক্ষ্য করেছেন সেদিন থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা
দিন রাত এক করে আসামের বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে কিভাবে উন্নয়ন করা যায় সেই কাজ শুরু করে গেছেন। আজকের দিনে আমরা লক্ষ্য করেছি যে বিগত 4 বছরে আগে আসামের ভারতবর্ষের রাজনীতিতে আসামের কোনো স্থান ছিল না। আজকের দিনে আমরা সবাই আপনার উপলব্ধি করছেন যে আজকে কেরলে অনেক সময় প্রশ্ন করেন যে আসাম মডেল কি আছে। আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আসাম মডেলকে ফলো করা হচ্ছে। আজকের দিনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আসাম দুজনে উন্নয়নের আইকন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যুবকদের কাছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে, বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলের কাছে এক আইকন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আর আমরা লক্ষ্য করছি উন্নয়নের জোয়ার কিভাবে শুরু হয়েছে। আজকের দিনে কংগ্রেসের সময় যেখানে চাকরি একটা বাণিজ্য ছিল, বিভিন্ন সময় মানুষ চাকরির দালালি করতেন। আমাদের সরকার 1 লক্ষ চাকরির প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। আমরা 1,35,000 চাকরি দিয়েছি, মেধার ভিত্তিতে চাকরি দিয়েছি। মেধার ভিত্তিতে চাকরি হয়েছে, একটিও কোর্ট কেস কেউ করতে পারেনি, কারণ যাদের যোগ্যতা আছে তাদেরকে আমরা চাকরি দিয়েছি, যারা মেরিটে আছেন তাদেরকে আমরা চাকরি দিয়েছি। আমাদের সরকার আপনারা লক্ষ্য করেছেন আগে যেখানে প্রধানমন্ত্রী আবাস বিক্রি করা হতো 20,000 25,000 টাকায় প্রধানমন্ত্রী আবাস বিক্রি করা হতো। দীনদয়ালজি বলেছেন অন্তোদয়ের থেকে। অন্তোদয় কোনটা? ওই গ্রুপটা একটা একটা করে সমগ্র ভারতবর্ষে গ্রুপের পঞ্চায়েতের গ্রুপের রচনা হয়েছে। সবকটা গ্রুপে যদি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব না থাকে, কর্তৃত্ব না থাকে, তাহলে মা ভারতীর জয় সম্ভব নয়, তাহলে মা ভারতীর উন্নয়ন সম্ভব নয়। এখানে বলা হয়েছে, বলবেন, আমরা সবাই বলবো যে হ্যাঁ ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় এসছে, ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় এসছে। অমিতাভ রায় এখানে আছেন, জেলা কমিটির হয়ে তিনি কদিন আগে জেলার প্রধান হিসাবে জেলা পরিষদের সভাপতি ছিলেন। জেলায়, রাজ্যে, কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি ছিল বলে, আছে বলে we are now 5th economy of the country. আপনাদের সকলের মনে আছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে আর কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ওনারা আত্মসাৎ করেছেন একজন বেনিফিশিয়ারিকে। তখনের সময় যদি 25,000 টাকা সরকার দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে, এই 25,000 থেকে কংগ্রেসের নেতারা 5,000 10,000 টাকা আপনাদের থেকে কমিশন নিয়েছেন। আর সেই অবস্থা থেকে আজকে সমাজ ব্যবস্থাকে সুন্দর করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নেওয়ার পর, বিশেষ করে কেন্দ্রে নরেন্দ্র মোদীজির ক্ষমতা আসীন হওয়ার পর আমরা লক্ষ্য করেছি গ্রামের পঞ্চায়েতে প্রত্যেকটা ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে যাতে একটা সুবিচার মানুষ পায়, যাতে একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আমরা শাসন ব্যবস্থা কায়েম করতে পারি, তার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার প্রচেষ্টা করেছে। আর সাথে সাথে আমাদের সম্মানের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা বন্ধুরা এই কাজকে এগিয়ে নিয়ে গেছেন। প্রায় 54% মানুষ কৃষিজীবী, কৃষিকাজ করেন এবং ভারতবর্ষের যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতির প্রায় 20% এই গ্রামের মানুষের উৎপাদন থেকে, গ্রামের মানুষের মাধ্যমে সেই অর্থনীতিতে সেটা নেওয়া হয় বা সেটাকে নিয়ে যাওয়া হয়। আমরা সবাই জানি যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু করা হয়েছিল গ্রামের জনসাধারণ, গ্রামের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 1952 সালে এই পঞ্চায়েত ব্যবস্থাকে শুরু করার পর 55 বছরে এই দেশ কংগ্রেস শাসন করেছে। কিন্তু এই 55 বছর দেশ শাসন করার পরও ভারতবর্ষের গ্রামাঞ্চলে বসবাসকারী জনসাধারণ, যারা ভারতবর্ষের অর্থনীতিতে একটি বিশাল অবদান রাখেন, তাদের উন্নয়নের কথা তারা চিন্তা করেনি।
শিলচর শ্মশানকালী মন্দিরের উন্নতিকল্পে 1 লক্ষ টাকা দান করলেন সমাজসেবী বিশ্বজিৎ নাথ ওরফে মান্না। পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে শিলচর শ্মশানকালী মন্দিরের উন্নতিকল্পে 1 লক্ষ টাকা দান করলেন শিলচরের বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ নাথ ওরফে মান্না। এদিন শ্মশানকালী মন্দির কমিটির সভাপতি বিমলেন্দু রায়ের হাতে দানের অর্থ তুলে দেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বজিৎ নাথ ওরফে মান্না জানান, তারাপুর শিববাড়ি রোডে ওনার বাড়ি। শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে তিনি কর্মযোগ্য শিলচরে চালিয়ে যাচ্ছেন। বিগত দিনে শিলচরের অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে দান করেছেন তিনি। কেউ বিপদে পড়ে ওনার আশ্রয় গেলে তিনি তার সাহায্য করে থাকেন। খালি হাতে কাউকে কখনো ফেরাননি তিনি। এসব করে তিনি খুব খুশি অনুভব করেন। শিলচর শ্মশানকালী মন্দিরের উন্নতিকল্পে 1 লক্ষ টাকা দান করতে পারায় নিজেকে গর্বিত মনে করছেন বিশ্বজিৎ নাথ ওরফে মান্না। এদিকে মন্দিরের উন্নতিকল্পে তার এহেন কর্মকাণ্ডের প্রশংসা জানিয়ে বিশ্বজিৎ নাথ ওরফে মান্নাকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি মা কালীর কাছে তার জীবনের শ্রীবৃদ্ধি কামনা করেছেন মন্দির পরিচালন কমিটির সভাপতি বিমলেন্দু রায়, মৃদুল মজুমদার সহ কমিটির অন্যান্য সদস্যরা। আমার খুব ভালো লাগে, কেউ যদি কোনো বিপদে পড়ে আমার কাছে আসলে আমি সাহায্য করি। আমার নীতিটাই হলো অনেকে মানুষকে সাহায্য করা। আমি নার্সিং স্কুলে পড়াশোনা করেছি, শিলচরে আমার জন্মকর্ম। আমার শিলচর তারাপুর শিববাড়িতে 2-3টা বাড়ি আছে, হ্যাঁ। তাছাড়াও আমার শিলচরে আরও অনেক প্রপার্টি আছে, কিন্তু আমি চলি একদম সাধারণভাবে। অনেকেই বুঝতে পারে না যে আমার যে কিছু আছে কোথাও। ঠিক আছে, আজকে মা শ্মশানকালীর নামে আমি 1 লক্ষ 1 টাকা দিতে পেরেছি। আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি এবং আপনাদের কাছে আমার যে গুণীজন শ্মশানের প্রেসিডেন্ট বিমলেন্দু রায়, হ্যাঁ, এবং সাউথ সিটি হাসপাতালের মৃদুল মজুমদার, ওনাদেরকেও আমি অনেক অভিনন্দন জানাচ্ছি আমার এই দানটা গ্রহণ করার জন্য। উপস্থিত হয়েছেন শ্রী বিশ্বজিৎ নাথ ওরফে মান্না নাথ। উনি তারাপুর শিববাড়িতে থাকেন। উনি একটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি মা কালীর মন্দিরের উন্নতিকল্পে উনি 1 লক্ষ 1 টাকা দান করবেন। তো আজ আমরা ওনার সেই 1 লক্ষ 1 টাকা আমরা দান গ্রহণ করলাম। আমাদের কার্যকরী সভাপতি সদর নীলাভ মজুমদার মহাশয় আসার কথা ছিল, উনি একটু বাইরে আছেন, তাই আমার সাথে আমাদের ট্রেজারার আছেন, আমাদের এখানে পুরোহিতরা আছেন এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে উনি মা কালীর মন্দিরের উন্নয়ন করতে লাগানোর জন্য এই টাকাটা উনি দিয়েছেন। এটা হচ্ছে বড় মনে উদারতা। এবার উদারতা মানুষের কম থাকে। আমরা দেখেছি শিলচরে অনেক লোকের অনেক পয়সা আছে, কিন্তু ঠিক এইভাবে মানুষের যেটা নেই। আবার অনেক আছেন গরিব মানুষ, অনেক উদারতার সাথে দিয়ে যান, লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। আমরা এই কালী মন্দিরের শ্মশানকালী মন্দির দায়িত্ব নেওয়ার পর আমরা বেশ প্রায় 30-25 লক্ষ টাকার উপর আমরা খরচা করেছি, সুন্দর করে করেছি। এটা শুধু মা কালীরই আশীর্বাদ। এখানকার আমার যারা কমিটি আছে, কমিটির প্রত্যেক কার্যকর্তা নিষ্ঠাভাবে এই মন্দিরে কাজ করে যাচ্ছেন। আর আগামী দিনও আমার বিশ্বজিৎ দাদা যে 1 লক্ষ 1 টাকা দিয়েছেন, আমরা মা কালীও ভালো একটা কাজে আমরা লাগাবো। এইটুকুই আমি মা কালীর কাছে আশীর্বাদ করব, প্রার্থনা করব যে আমার বিশ্বজিৎ দাদা যে মান্নাদা, উনি যেন দীর্ঘজীবী হন, উনি যেন সুস্বাস্থ্য থাকেন এবং উনি যেন সমাজে কাজে লাগেন। আমরা এসেছি, আর মান্নাদা আমাদের পাড়ার খুব ভালো মানুষ এবং উনি দানে এবং নিজেকে মানে দান করে উনি মানে নিজেকে ভাবেন যে এটা যে দানটা মানব জীবনের একটা অনেক কী বলে গেলে এটা কর্তব্য। কারণ দানটা তো ঠিক বলা যায় না, মারিকানে কি দান করবো, নিজেরাই আমরা দানেতে এসেছি। তো উনি বলেছিলেন, এর জন্য আমরা এখানে এসেছি। এটাই আর কি। আসাম সরকারের আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার সূচনা। আসাম সরকারের আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র নৃত্য ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার সূচনা হয়েছে শুক্রবার।
শিলচর উইমেন্স কলেজে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। এদিকে জেলা স্তরে প্রতিযোগিতা শেষে রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায় বিজয়ীরা। এদিকে আজ সকাল 9টায় অনুষ্ঠানের সূচনা হয় বলে জানান আয়োজকদের তরফে ভাস্কর দাস। তিনি বলেন, এই প্রতিযোগিতায় প্রায় 600 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, প্রতিযোগীরা এক সুন্দর পরিবেশে বিচারকদের সামনে তাদের উপস্থাপনা তুলে ধরেছেন। প্রতিযোগিতার অন্তিম সিদ্ধান্ত নেবেন বিচারকরাই। এদিকে এই প্রতিযোগিতায় বিজয়ীরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান ভাস্কর দাস। আজকে সারা আসাম ব্যাপী আজকে গত এক সপ্তাহ থেকে চলছে সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সাংস্কৃতিক এই যে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা, সেই উপলক্ষে আমাদের শিলচরে উমেন্স কলেজে আজকে এখানে শুরু হয়েছে। সকাল থেকে প্রায় 600-র মতো ক্যান্ডিডেট হয়ে গেছে। আমরা খুব চেষ্টা করছি যে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এটাকে শেষ করার জন্য। আমরা বিচারকদ্বয় বাইরে থেকে এসছে, সময় মতো শুরু হয়েছে। তো সেই উপলক্ষে আমরা চাইছি যে আমাদের যে উদ্দেশ্য সারা আসাম ব্যাপী যারা এখান থেকে 18 জন বিজয়ী হবে ওদেরকে নিয়ে আমরা গুয়াহাটি শঙ্করদেব কলাক্ষেত্রে ফাইনাল স্টেট কম্পিটিশনটা হবে। সেখানে কার কি ভাগ্য থাকবে জানি না, তবে আমরা এখান থেকে দি বেস্ট নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিচারকদের কাছেও জানিয়ে দিয়েছি যারা ভালো করবে, ভালো নাচ করবে। আজকে খুব আনন্দ লাগছে যে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য নিয়ে সারা আসাম ব্যাপী যে একটা আন্দোলন শুরু হয়েছে, একটা হুলস্থুল শুরু হয়েছে এই প্রতিযোগিতা নিয়ে, সেটা আমরা অত্যন্ত খুশি। এই দেখতে পাচ্ছেন সকাল থেকে এই বাচ্চাটা এখানে এসে জয়েন হয়েছে, যোগদান করেছে। কখন পড়বে ও নিজেও বুঝতে পারছে না। তো আজকে সবাই মিলিয়ে উমেন্স কলেজে হুই হুল্লোর একটা ব্যাপার, রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। আমরা কখন শেষ হবে জানি না। সবাইকে চাইছি যে আপনারাও এগিয়ে আসুন এই অনুষ্ঠানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে। প্রথম হচ্ছে নাকি শিলচরে এই অনুষ্ঠান? প্রথম হচ্ছে না, এই অনুষ্ঠান গত 2 বছর হয়েছে, এবার নিয়ে 3 বছর চলছে। তো কাছাড় ডিস্ট্রিক্টের কোঅর্ডিনেটর গত বছর আমি ছিলাম, এবারও আসাম সরকার থেকে আমাকে বানিয়েছে। আমি খুব চেষ্টা করেছি মানুষের বিভিন্ন সংস্থা বিভিন্ন স্কুলের সাথে যোগাযোগ করতে, যে যাতে প্রতিযোগী বাড়ে। আমরা এত বেশি হয়েছে, আজকে অনেক প্রতিযোগিতে আমরা ঘুরিয়ে দিয়েছি। এর জন্য আমি দুঃখিত, কারণ আর পারছি না, আমাদের রাত 12টা পর্যন্ত বাজবে। যাই হোক, আমরা এত সুন্দর করে আয়োজন করেছি সবার সহযোগিতায়। অভিভাবক যারা আছেন তারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে আমি শিলাদিত্য দেব মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর আয়োজন সারা আসাম ব্যাপী বিগত 3 বছর থেকে চালিয়ে যাচ্ছেন। এটা আমাদের কাছে গৌরবের বিষয়। অত্যন্ত ধন্যবাদ। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বরাক থেকে যাতে 2-4 জন, আমরা 18 জনের মধ্যে 2-4 জন শিল্পীও আমরা এখান থেকে ভালো করে নিয়ে আসতে পারি বিজয়ী হয়ে। ন্যাশনাল হেরাল্ডের বৃহৎ কেলেঙ্কারি নিয়ে সরব শ্রীভূমি জেলা বিজেপি। মামলার রায় কবে হবে দেশের বৃহদাংশ লোক তা নিয়ে অপেক্ষায়। এত বড় কেলেঙ্কারির সঙ্গে জড়িত প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাংসদ রাহুল গান্ধী সহ তাদের পরিবার। তাই বৃহৎ কেলেঙ্কারি নিয়ে দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। সোনিয়া ও রাহুলের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে সরব শ্রীভূমি বিজেপি। সবার মুখে একই কথা, মামলার রায় কবে বেরোবে। শুক্রবার শ্রীভূমি জেলায় জেলা ভারতীয় জনতা পার্টি ও জেলা যুব মোর্চা কর্মকর্তারা ন্যাশনাল হেরাল্ডের বৃহৎ কেলেঙ্কারি নিয়ে তীব্র প্রতিবাদ জানান। পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন আয়োজিত ধর্ণা শিবিরে বিভিন্ন স্লোগানে সরগরম করে তোলা হয়। জেলা বিজেপি প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রতিবাদী সভায় উপস্থিত হয়ে মিডিয়ার সামনে বিস্তারিত তুলে ধরেন। সোনিয়া গান্ধী হায় হায়, সোনিয়া গান্ধী হায় হায়, রাহুল গান্ধী হায় হায়, কংগ্রেস হায় হায়, কংগ্রেস হায় হায়, কংগ্রেস নিপাত যাক, কংগ্রেস নিপাত যাক, বিজেপি জিন্দাবাদ। শ্রীমতী সোনিয়া গান্ধীজি এবং প্রাক্তন সভাপতি শ্রী রাহুল গান্ধী সাংসদ, তাদের পরিবার এই মামলায় মূল আসামি আছেন। আর দেশের মানুষ জানেন এই বিষয়টি কি আছে। পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমরা অপেক্ষায় আছি যে এই মামলায় শাস্তিটা কবে হবে। তার থেকে বেশি বিস্তৃত এখানে বলার কোনো কিছু নেই। আজকের দিনে এই দেশে এমনও কিছু ঘটনা ঘটছে যেগুলো সার্বিকভাবে দেশের 90% মানুষ 99% মানুষ জানেন যে না, এটা ঠিক নয়।
সরকার যা করছে ঠিক হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান সর্বোপরি যাদের সকলের শ্রদ্ধা আছে, এই দেশের সকল স্তরের মানুষের শ্রদ্ধা আছে, তাদের সময়োচিত এমন কিছু পদক্ষেপ দেখা যাচ্ছে যা দেশের মানুষের আস্থা, দেশের মানুষের বিশ্বাসের পরিপন্থী হচ্ছে। 1937 সালে জওহরলাল নেহেরু এবং তৎসঙ্গে আরও 6 জন স্বাধীনতা সংগ্রামীরা যে একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে এজিএল কোম্পানি তৈরি করেছিলেন, যেই কোম্পানির ক্যাপিটাল ছিল 5 লাখ টাকা এবং সেই 5 লাখকে দিয়েছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামীরা। সেই জন্য একটা পাবলিক লিমিটেড কোম্পানি সেটা। এই কংগ্রেস দীর্ঘদিন আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষকে শোষিত এবং নির্যাতিত করেছে। ভারতবর্ষের মানুষ আজকে এ কারণে কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং কংগ্রেসের যিনি বর্তমান রাহুল গান্ধী সাংসদ আছেন এবং সোনিয়া গান্ধী, ওনারা বিভিন্নভাবে আজকের দিনে আমরা দেখতে পাই যে সরকারি সম্পত্তিকে কিভাবে ওদের নিজের আত্মসাৎ করছে এবং ওরা এইগুলি কাজগুলি করছে। আর এই কারণে আমাদের সুব্রমণিয়াম স্বামী, যিনি 2012 ইংরেজিতে এটা উনি কেস ফাইল করেছিলেন এবং পরবর্তী সময়ে বিভিন্নভাবে কোর্টের মারফতে এবং হাইকোর্টের মারফতে বিভিন্ন শুনানি হয়েছে। আর এখন যে ইডি 15 এপ্রিল চার্জশিট দাখিল করেছে এবং চার্জশিট দাখিল করার পর ওনারা নিশ্চয়ই এই চার্জশিটের মধ্যে দোষী সাব্যস্ত রয়েছেন এবং ওনারা সাজা পাবেন। ভারতবর্ষের মানুষ এই অপেক্ষায় আছে। বদরপুর থেকে 45 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করল শ্রীভূমি পুলিশ। শ্রীভূমি পুলিশ একটি বলেরো ট্রাক থেকে 45 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। জেলার পুলিশ সুপার পার্থ সারথী দাসের নেতৃত্বে মিজোরাম থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। সেই সাথে 2 জন চোরা কারবারিদের গ্রেফতার করা হয়। বদরপুরের কান্দিগ্রাম এলাকায় গাড়ি থেকে 1 লক্ষ ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। পুলিশের অনুমান জব্দ করা ট্যাবলেটের বাজার মূল্য 45 কোটি টাকা হবে। চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মণিপুরের ইয়াহিয়া খান এবং পাথারকান্দির সুমন উদ্দিনকে গ্রেফতার করেছে। निकालो निकालो শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের আত্মসমর্পণ। এনডিএ প্রার্থী 37টি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বললেন মুখ্যমন্ত্রী। শিলচরে এসে সমর্থকদের উৎসাহে ভাসলেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এবিভিপির বরাক সাংস্কৃতিক উৎসবে যোগ মিঠুনের। শিলকুড়ির বরমবাবা মন্দিরে পুজো দিয়ে পঞ্চায়েত নির্বাচনে কাছাড়কে কংগ্রেস মুক্ত করার ডাক মন্ত্রী কৌশিকের। শিলচর শ্মশানকালী মন্দিরের উন্নয়নে 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা সমাজসেবী বিশ্বজিৎ নাথ ওরফে মান্নার। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।